আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? যে যেখানে বসে আমাদের লাইভটা দেখছেন অথবা দেখবেন, তাদের সবাইকে স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো অগ্রগামী মহিলাদের নিয়ে আমাদের আয়োজন আমি নারী অনুষ্ঠানের পঞ্চম পর্ব নিয়ে এসেছি। বরাবরের মতোই আমি সোনিয়া সামিনা। আজকে আমরা যেই তিনজন অসম্ভব গুণী মহিলাকে আমাদের সামনে নিয়ে এসেছি, যারা তাদের নিজ নিজ স্থানে সুপ্রতিষ্ঠিত, শুধুমাত্র আমাদের কমিউনিটিতে নয়, এর বাইরেও তারা বাংলাদেশের জন্য অনেক সুনাম নিয়ে এসেছেন। ও আরেকটা কথা, সেটা না বললেই নয়, আজকে আমাদের যে তিনজন অতিথি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, তাদের দুজনই এক্স ক্যাডেট এবং আরেকজনের বাবা দুবাই প্রবাসী এক্স ক্যাডেট। নিশ্চয়ই আপনারা খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। চলুন আমি ওনাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন মিস নাহেলা নওশীন, যিনি দুবাই থেকে সম্পৃক্ত হয়েছেন আমাদের সাথে। উনি একজন জার্নালিস্ট, মিসেস নাহেলা নওশীন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম নাহেলা, কেমন আছেন? ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমি আপনার সম্পর্কে আরো বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গেই থাকুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় গেস্ট, যিনি হচ্ছেন একজন প্রকৌশলী, মহিলা প্রকৌশলী, এবং তার নাম হচ্ছে মিস বুশরা আনোয়ার। আসসালামু আলাইকুম বুশরা। আসসালামু আলাইকুম সোনিয়া, কেমন আছেন? জি আমি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। আমরা আপনার সম্পর্কে আমি জানি আপনি আমাদের সঙ্গে দুবাই থেকে সম্পৃক্ত হয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার সম্বন্ধে আরো অনেক কিছু আমরা বিস্তারিত শুনবো। আপনি কিছুক্ষণ অপেক্ষা থাকুন। ঠিক আছে। আমাদের সর্বশেষ গেস্ট হচ্ছেন, তিনি হচ্ছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং ওনার নাম হচ্ছে মিস নাহিদা খান। আসসালামু আলাইকুম নাহিদা, কেমন আছেন? সালাম তনিয়া, ভালো আছি। থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক ধন্যবাদ। জি জি আপা, আপনার সম্পর্কে আমরা আরো বিস্তারিত শুনবো, আপনি কিছুক্ষণ অপেক্ষায় থাকুন। ঠিক আছে। আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের আজকের অতিথি যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে স্বাধীন দেশ টিভির লাইভের সঙ্গে। শুরু করব, চলুন আমরা শুরু করি। আমাদের আজকের প্রথম অতিথি হচ্ছে মিসেস নাহেলা নওশীন। চলুন ওনার সম্বন্ধে বিস্তারিত কিছু শুনি। নাহেলা নওশীন কেমন আছেন? ভালো আছি সোনিয়া আপু, কেমন আছেন? জি জি আমি ভালো আছি। আমরা জানি আপনি দুবাইতে আপনার প্যারেন্টস এর সাথে আপাতত আছেন এবং আপনার বাবা মার প্রতি সম্মান জানাই। উনি আমাদের দুবাইতে সুপরিচিত, ভীষণ সুপরিচিত হিসাবে এখানে আছেন কমিউনিটিতে, মিসেস মুন্নি এবং মিস্টার নওশীন। তো ওনাদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা রইল। তো আমি নিজেও খুব প্রাউড ফিল করি যখন আপনাকে ঠিক এই পজিশনটাতে দেখি। Thank you Sonia Apu for the wonderful words. I will definitely convey your wishes to my parents, and Shadhin Desh TV ke thank you so much for inviting me today. জি জি তো ঠিক আছে নাহিলা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে আসলে নাহিলা নওশীন সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই আপনার কাছে, সেই সম্বন্ধে আমাদের যদি কিছু করে বলেন।
জি, অফ কোর্স। আমি মূলত দুবাইতেই বড় হয়েছি। আই ওয়েন্ট টু স্কুল ইন দুবাই, শোয়েফাত দুবাই। আমি আমার জি জি স্কুলিং এখানে শেষ করে আমি আমার আন্ডার জি গ্রাজুয়েট এডুকেশন আমেরিকাতে করেছি, ইন লস জি অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। আমি জি জি আমার আন্ডার গ্রাজুয়েট মেজর ছিল পলিটিক্যাল সায়েন্স। আমি আমার পলিটিক্যাল সায়েন্স মেজর কমপ্লিট করেছি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। জি ওটার পর আমি দেশে ফিরে যাই। ঢাকায় আমি ডেইলি স্টার জয়েন করি অ্যাজ এ জার্নালিস্ট অ্যান্ড এ মেম্বার অফ দ্য এডিটোরিয়াল টিম, যেখানে আমি প্রায় ভেরি 5 নাইস। বছর কাজ করি। আচ্ছা অ্যান্ড ওটার পরে আমি সেন্টার অফ পলিসি ডায়ালগেও আমি খুব ব্রিফলি কাজ করি। ওইটার পরে আসলে আমি ব্র্যাক, জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ অ্যাজ এ রিসার্চ অ্যাসোসিয়েট জয়েন করি গত বছর। আর এই বছর আমি আমার পিএইচডি জার্নি শুরু করলাম ইন পিএইচডি ইন পাবলিক হেলথ ফ্রম ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ইন কানাডা। আচ্ছা, সেটার জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে আপনার থ্যাংক জন্য। ইউ সো মাচ। তো একজন সাংবাদিকের মূল লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন, নাহেলা? তো আমি মনে করি একটা সাংবাদিকের নাম্বার ওয়ান গোল যেটা হওয়া উচিত হচ্ছে জি জি যে ট্রুথফুল ইনফরমেশন, জি যেটা জি ফ্যাক্ট ওইটা তুলে ধরা, ওইটা পাবলিকের জি কাছে জি নিয়ে আসা, জি নিউজের মাধ্যমে হোক বা ওপিনিয়ন পিসের মাধ্যমে হোক। আম, এটা আমি মনে করি যে কোনো জার্নালিস্ট ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে একটা ইউনিভার্সাল এইম যেটা সব জার্নালিস্টের হওয়া উচিত, হচ্ছে যে উচিত। জি জি সত্য যে নিউজটা ওইটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। জি 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 সেটাই সেটাই। আহ, খুব সুন্দর বলেছেন নাহিলা। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ব্যবধানগুলি যদি আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। জি অ্যাকচুয়ালি প্রিন্ট মিডিয়া এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে অনেক ব্যবধান রয়েছে। দেয়ার আর লটস অফ জি ডিফারেন্সেস। জি অ্যান্ড আমি যদি জাস্ট একটা ডিফারেন্স যেটা আমি মনে করি দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফারেন্সেস ইজ যে প্রিন্ট মিডিয়া আসলে সবার জন্য না। জি তো জি যারা লেখাপড়া জানেন তারাই নর্মালি প্রিন্ট মিডিয়া অ্যাক্সেস করতে পারেন বা ওইটা পড়তে পারেন। ফর এক্সাম্পল একজন যদি লেখাপড়া না জেনে, ধরেন ওনার জন্য নিউজ পেপার বা ম্যাগাজিন পড়া সম্ভব হবে না। বাট জি জি ইলেকট্রনিক মিডিয়া আমি মনে করি আরো ইনক্লুসিভ, বিকজ ইলেকট্রনিক মিডিয়া খালি নিউজ আর্টিকেল না, ইলেকট্রনিক মিডিয়া একটা অডিও ক্লিপ হতে পারে, একটা ভিডিও ক্লিপ হতে পারে। সো একজন পড়াশোনা না জানলেও একটা অডিও ক্লিপের মাধ্যমে উনি নিউজটা পাচ্ছে। তো আমি সেটাই মনে করি সেটাই জি ইলেকট্রনিক মিডিয়াটা অনেক ইনক্লুসিভ, অনেক আরো অ্যাক্সেসিবল টু মোর পিপল। এটা হচ্ছে জি একটা জি অবভিয়াস ডিফারেন্স। আরো যেটা ব্যবধান হচ্ছে রয়েছে আমি যদি এখনকার দিনের জন্য আসলে বেশি প্রযোজ্য, এটাই আমার মনে হয় আর কি। এক্স্যাক্টলি জি ইউর অ্যাবসলিউটলি রাইট। সো আরেকটা ডিফারেন্স আমি যেটা মনে করি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আসাতে, ফেসবুক, টুইটার, হ্যাঁ, সোশ্যাল জি মিডিয়া তো জি এখন জি মানে সবাই ইউজ করে। সোশ্যাল জি মিডিয়া জি আসাতে এখন অডিয়েন্সের ইন্টারাকশন উইথ নিউজ আরো অনেক ইন্টারাক্টিভ হয়ে গেছে। জি জি একটা নিউজের জি সাথে আমি একটা সোশ্যাল মিডিয়া ইউজার হিসাবে একটা নিউজ পড়লে আমি ওখানে কমেন্ট করতে পারি, অন্য জি 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 সোশ্যাল মিডিয়ার ইউজাররা আমার সাথে ইন্টারাক্ট করতে পারে, একটা ডিবেট হয়, একটা নলেজ জি জি এক্সচেঞ্জ হয়, জি যেটা জি আসলে জি প্রিন্ট মিডিয়ার দ্বারাই খুব একটা সম্ভব না। সেটাই সেটাই। আসলে ফেসবুকটা আসলে এখন আহ, অনেক মানে অনেক বেশি ফেমাস এই কারণে যে আপনি যেই ধরনের নিউজই আপনি প্রকাশ করতে চান জনগণের কাছে, এটা খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়াটা সম্ভব হয়। এক্স্যাক্টলি। জি আর জি ইলেকট্রনিক মিডিয়া তো অবভিয়াসলি মানে ইনস্ট্যান্টেনিয়াস, নিউজটা সাথে জি সাথে জি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যেখানে জি জি প্রিন্ট জি মিডিয়াতে সেটাই। একটা ল্যাগ টাইম থাকে। যেখানে নিউজ পেপারটা পরের দিন বের হয়, ততক্ষণে হুম দেখা যাচ্ছে হুম যে অনেকেরা নিউজটা অলরেডি পেয়ে গেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। খুব সুন্দর বলেছেন নাহেলা। আমাদের পরবর্তী আমি একটু চলে যেতে চাচ্ছি আমাদের আমি আবার আপনার কাছে ফেরত আসবো। আমি কথা বলবো কিছুটা সময় এখন মিস বুশরা আনোয়ারের সঙ্গে, যিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার আপনার সাথে ফেরত আসবো নাহেলা। শিওর। আমি চলে যাচ্ছি মিস বুশরার সঙ্গে কথা বলতে। মিস বুশরা, আপনি আছেন? হ্যাঁ, আছি সোনিয়া।
আচ্ছা, কেমন আছেন? জি ভালো, হ্যাঁ সব ভালো চলছে। আচ্ছা, স্বাধীন টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। জি জি। আপনিও অনেক সুন্দর কাজ করছেন, ভালো লাগছে দেখে। ধন্যবাদ বুশরা, আমারও খুব ভালো লাগছে আপনারা এসছেন, আমাদের স্বাধীন দেশ টিভির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এটা এত গুণী মানুষ আমাদের সাথে আছে, এজন্য আমি সত্যি খুব গর্ববোধ করছি পার্সোনালি। যাই হোক বুশরা, আপনার সম্পর্কে কিছু বলেন, কিছু জানতে চাচ্ছি, যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ আচ্ছা, ছোটখাটো করে বললি আমি। জি আপনি যেটা বললেন, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। প্রায় 20 বছর হয়ে গেল আমি এই ফিল্ডে কাজ করছি। জি আমার ছোটবেলা কেটেছে মংলা পোর্টে। আমার আব্বা একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওখানে জি জি পোস্টেড। জি জি তারপরে আপনি যেটা বললেন, আমি একজন এক্স ক্যাডেট, ময়মনসিংহ গার্লস ক্যাডেট জি কলেজ থেকে জি 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 পড়ালেখা করেছি। ওখানে 4 বছর ওখানে আমি এসএসসি ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত পড়েছিলাম। জি জি তারপরে হায়ার স্টাডিজ এর জন্য আমি লন্ডনে গেলাম। ওখানে এ লেভেলস, তারপরে ব্রুনেল ইউনিভার্সিটি থেকে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি পাশ করলাম। জি। তারপর ওখানে প্রায় 8 বছর আমি 3টা মাল্টি ন্যাশনাল কনসালটেন্সির সাথে যুক্ত ছিলাম। সো ইটস ভেরি মেইনলি নাইস। আপনার বিল্ডিং সার্ভিসেস, সো বিল্ডিং নিয়ে ডিজাইন, ইলেকট্রিক্যাল ফিল্ডে। সো জি ওখানে জি 8 বছর চাকরি করার পর আমি ইউএই তে শিফট করি। সো জি জি ওখানে আপনার প্রথমে ছিলাম আবুধাবিতে। আবুধাবিতে জি প্রায় 8 বছর। ওখানেও একটি কুয়েতি কোম্পানি, বাট ইট কাইন্ড অফ জি জি ইন্টারন্যাশনাল কোম্পানি। ওখানে প্রায় 8 বছর কাজ করার পর জি। আহ, প্রায় 5 বছর আগে দুবাইতে শিফট হলাম। তো ওখানেও অসাধারণ আমি বিষয়। আরেকটা আরেকটা কনসালটেন্সির সাথে আছি। সো আচ্ছা এই 20 বছর আচ্ছা ধরে চলছে কাজ। আচ্ছা আচ্ছা। তো এমনি দুবাইতে বেশি ভালো লাগছে নাকি আবুধাবিতেই বেশি ভালো ছিলেন? অ্যাকচুয়ালি আমি আসলে আবুধাবিতে, যেহেতু আমার প্রথম যাওয়া, প্রথম জি ওখানেই। জি জি তো জি। অনেকেই বলে যে দুবাইতে যারা থাকে তারা আবুধাবিতে মানে সেটেল হতে পারে না, বাট আমার কাছে জি কিন্তু জি। আবুধাবি খুব ভালো লাগে। বিকজ এটা যেহেতু আচ্ছা। আমার প্রথম এখানকার এক্সপিরিয়েন্স। জি, দুই সো সিটির দুটাই, এক্সপেরিয়েন্সটা দুই হ্যাঁ রকম। জি দুটারই জি অন্যরকম চার্ম আছে, বাট আমার জি কাছে জি জি আবুধাবি অ্যাজ এ ক্যাপিটাল, ওখানেও সব সুযোগ সুবিধা, মানে ইউএই তে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায় ওখানেও আছে জি জি জি। মনিয়ানা। সো আমি মিস করি মাঝে মাঝে, হ্যাঁ, কারণ এটা প্রথম আচ্ছা প্রথম থাকা। জি। তো আপনার আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন নারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এত দূর আসার পিছনে ভূমিকা সম্পর্কে যদি কিছু বলেন আমাকে। আসলে আমি আমি জানি যে প্রকৌশলী কিংবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসলে অত মেয়ে নেই। আমি জি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমাদের ক্লাসে প্রায় 126 জনের মধ্যে মাত্র 5টি মেয়ে। জি জি তারপরে মানে এখানে এসেও ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অত মেয়ে নেই। বাট আমার জি কাছে জি মনে জি হয় এটা একটা মিসকনসেপশন। এটা আমি আসলে একজন নারী হিসেবে পরিচিত হতে চাই না, আমি পরিচিত হতে চাই আমার কর্মের জন্য, প্রতিভার জন্য। এটার জি জন্য জি আমার কাছে মনে হয় না যে নারী পুরুষ কিংবা জাতি, বর্ণ ম্যাটার বা করে। বয়সের জি ম্যাটার করে, করা জি জি উচিত। বাট জি এটা আই গেস একটু হয়ে যায়, যেহেতু ওরকম অত মানুষ, অত মেয়েরা এই ফিল্ডে আসে না। এটা জি যেটা জি বললাম, জি প্রথম থেকে হয়তো একটা মিসকনসেপশন থাকে যে এটা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জিং জব, কিংবা এখানে একটু মেল ওরিয়েন্টেটেড। বাট আমরা যদি এটাকে চেঞ্জ না করি জি তাহলে এটা চেঞ্জ হবে না। এবং আমার ধারণা এখন অনেক প্রোগ্রেসিভ হচ্ছে জি জি অনেক এখন। প্রোগ্রেসিভ, আর আমার স্পেশালি মেয়েদের হ্যাঁ, ফিল্ডটা আর কি। জি হ্যাঁ সেটাই। আর এটা আমাদেরকে হয়তো মানে ইউনিভার্সিটি কিংবা কলেজ কিংবা স্কুল লেভেল থেকে আসলে সবাইকে বলতে হবে যে এটা জি বুশরা। এরকম কোনো কঠিন কোনো ব্যাপার না। জি জি এটা এত মানে মিসকনসেপশন থাকা উচিত না। বাবা মারও জি জি মেয়েদেরকে এই ফিল্ডে পাঠানো উচিত। জি জি আমি অবশ্যই ওরকম অবশ্যই। একটা বিশ্বের থাকতে চাই কোনো এক সময়, যখন মানে একজন মেয়ে হিসেবে না, একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আহ, কর্মের জন্য বা প্রতিভার জন্য একটা মানুষ আহ, স্বীকৃতি পাবে। জি জি অবশ্যই অবশ্যই বুশরা। তো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন নারী হিসাবে কি ধরনের চ্যালেঞ্জ আপনি নিতে হয়েছিল বা ফেস করেন, সেই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি যেটা বললাম, আসলে আমাদের এখানে
আহ, মেয়েরা অত ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসে না, বাট জি একদিক দিয়ে জি এটা একটু মানে কাইন্ড অফ হয়তো ভালো, জি কারণ জি জি একটু নোটিস পাওয়া যায়, কিংবা জি 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 আমি জি যেটা আসলে ফিল করি ইউএই তে, যে মেয়েদের ওরা এমনিতে একটা সম্মান দেয় এখানে, জি খুবই জি জি একটা সম্মানিত আম, মানে এটা একটা সেফ একটা কান্ট্রি এখানে। আমার কাছে পেশাগত দিক থেকে অত মনে হয়নি যে অত ডিফারেন্স আছে, আমি যদি সত্যি জি কথা জি বলি। জি 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 ছেলে মেয়ে আমি ওভাবে কখনো এটা ওভাবে দেখিনি, জি বাট জি একটা অবশ্যই এখানে মানে অত মানুষ তো এখানে নেই, অত মেয়েরা এই ফিল্ডে কাজ করে না। করে বাট না আমার করে না আমি জি একদিক দিয়ে বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি লন্ডনে প্রায় 14 বছর ছিলাম। ওখানে জি জি আমি জি আসলে দেখতাম যে ওখানে মেয়েরা কম। আমি সেই জি তুলনায় ইউএই তে কিংবা বাংলাদেশে বরং আরো বেশি দেখি। জি ওখানে জি মনে জি হয় যে জি বাঙালি মেয়েরা হয়তো সায়েন্সে কিংবা অঙ্কে ভালো হলে জি জি ওরা জি সায়েন্স জি ফিল্ডে যায়। বাট জি আমি জি জি অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কান্ট্রিতে বরং বেশি দেখতাম যে ওরা এটাকে প্রথম থেকে একটু ভয় পায়, মানে স্কুল জি থেকে, জি সো ওরা ওইদিকে জি জি যায়ই না। মানে সায়েন্স বেস বা বলে যে এটা মেয়েদের কাজ না, ওইদিকেও একটু আহ, এটা মানে শুনতে অদ্ভুত লাগলেও আমার ধারণা জি আমাদের বাংলাদেশে কিংবা ইউএই তে আরো প্রোগ্রেসিভ নারীরা আমি জি আরো জি দেখি। এটা জি সময়েরও ব্যাপার হতে পারে, যে যেহেতু হ্যাঁ আরো, সেটাই যেহেতু আরেকটা এখন যেটা সময় জিনিস আমি যাচ্ছে। হুম। জি সেটাই তো আমি আরেকটা যেটা ছোট করে আপনার কাছে জানতে চাবো যে এখানে যখন ফিল্ডে কাজ করতে যান, বাংলাদেশি যদি কেউ শুনে যে আপনি বাংলাদেশি বা বাংলাদেশ থেকে এসেছেন, হ্যাঁ, হুম। তো সেখানে আপনার মানে কিরকম ওদের রিয়াকশনটা কিরকম কিরকম কি ধরনের রিয়াকশন ওরা করে? এটা আরেকটা আমাদের এখানে যেটা বললাম, এখানে যেহেতু অধিকাংশ বাঙালি লেবার, জি সো জি অনেক জি সময় সেটাই ওদের সেই ব্যাপারটাই আর বাংলাদেশ কি সম্পর্কেও একটি ধারণা থাকে যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হয়তো মানে লেবারই হবে। ওই লেবারই হবে, ওরা জি ওভাবে জি চিন্তা করতে পারে না যে পারে না জি বাংলাদেশেও জি মানে ছেলে বলো মেয়ে বলো ওয়েল জি এডুকেটেড, জি 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 মানে একটা ভালো পজিশনে আছে। সো ওইটা নিয়ে ওরা অবাক হয়, বাট ওই মিসকনসেপশনটাই আমাদের ভাঙাতে হবে, যে হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই শুধু অবশ্যই ওই দিকেই না। ইভেন ইন্ডিয়ানরা যেমন আমরা এখন আসলে হ্যাঁ সব দিক টেকনোলজিতে, থেকে এগিয়ে হুম, আছি। আমরাও জি সব দিক থেকে এগিয়ে আছি, হ্যাঁ, সো ওইটাই আমাদের লক্ষ্য থাকতে হবে, যে জি জি বাঙালির অবশ্যই। নাম উঁচু করা। জি বুশরা, অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম বুশরা। আমরা মনে হয় আপনার কাছে আমি আরো কিছু আমার প্রশ্ন আছে, আমি আপনার কাছে আবার ব্যাক করব। আমি এখন আমাদের যে লাস্ট গেস্ট আছেন উনি হচ্ছেন মিস নাহিদা খান, যিনি একজন নারী উদ্যোক্তা এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ভীষণভাবে পরিচিত। আমি কথা বলবো নাহিদা খানের সাথে। আসসালামু আলাইকুম নাহিদা আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সোনিয়া, যেহেতু পরিচিত আম, আছো, প্লাস তুমি আমার চেয়ে অনেক বয়সে ছোট, এবং তোমাকে আমি ছোট বোনের মতো স্নেহ করি, তো তোমাকে আমি জি তুমি আপা। বলছি, আশা করি কিছু জি আপা। মনে নো করবে না। প্রবলেম। আমি নো প্রবলেম আমি ভালো আপা। আছি। আমি ভালো আছি, থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা, আপনার সম্পর্কে একটু জানতে চাই আপা, যদি কিছু বলেন আমাদের সঙ্গে শেয়ার করেন। আচ্ছা, আমার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলবো জি যে আমি একটি একান্নবর্তী পরিবার থেকে আমার জন্ম। আমরা, জি আমার বাবা এবং তার ভাই বোনেরা আমরা সব একসাথে থাকতাম। জি আম, স্বাধীনতার প্রাক্কালে আমার বাবা উম, বাংলাদেশ থেকে রিক্রুটেড এয়ারফোর্সে কাজ করতেন, রয়্যাল এয়ারফোর্স পাকিস্তানে। জি এই জি জিনিসটা খুব সিগনিফিকেন্ট, এই জন্য আমি একটু বলতে চাই, যেহেতু আমার জি জীবনে জি আমার জি বাবা সবচেয়ে বড় ভূমিকা সিগনিফিকেন্ট রাখে। একজন পার্সোনালিটি। জি তো জি জি যখন আমার বাবাকে বলা হয়েছিল যে বাংলাদেশের বিরুদ্ধে, মানে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে, তখন আমার জি বাবা বলেছিলেন যে আমার কমিশন চাই না, আমি দেশে ফিরে যাব, আমি জি আমার জি জি নিজের দেশের বিরুদ্ধে ইয়ে করব না। তো জি সেটাই হচ্ছে আমার বাবা। এবং আমার বাবা অসাধারণ। বাংলাদেশে এসে, জি হ্যাঁ ধন্যবাদ। তারপরে আমার বাবা কাজের সুবাদে, উনি নিজেও একজন প্রকৌশলী ছিলেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু এভিয়েশনে কাজ না করে উনি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে কাজ করেন এবং সেখান থেকে বিভিন্ন জায়গাতে ট্রান্সফার হতেন।
এবং জি 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 আমার জন্মের পর থেকে আমি নারায়ণগঞ্জ, তারপরে চট্টগ্রাম, পার্বত্য জি চট্টগ্রাম এবং বিভিন্ন জি জায়গাতে আমার বাবার সাথে বিভিন্ন সময় ঘোরাঘুরি করেছি। তো জি জি সবাই সাধারণত বাংলাদেশি সিস্টেম অনুযায়ী আমরা যেটাকে বলি KG1, KG2, ক্লাস 1 বা জি জি গ্রেড 1। জি আমার সেরকম জি আমার সবার মতো পড়াশোনার ওরকম সৌভাগ্য হয়নি ছোটবেলায়, খুব জি বেশি জি জি ছোটবেলায়। জি জি কারণ আমি যে এলাকায় থাকতাম সেখানে তেমন জি স্কুল ছিল না। তো আমি সবসময় আমার আচ্ছা বাবার সাথে সাইডে কাজে, যখন আমার বাবা যেতেন, সেখানে একটি জি বুদ্ধিস্ট টেম্পল ছিল পার্বত্য চট্টগ্রাম কাপ্তাইতে। তো ওখানে জি 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 আমাকে বুদ্ধিস্ট মঙ্কদের সাথে রেখে উনি কাজে যেতেন, কাজটা শেষ করে আমাকে আবার আসার পথে পিক করে নিয়ে আসতেন। তো আমার জি জি শৈশবটা জি ছিল সেরকম। তো যাই হোক, পরবর্তীতে চট্টগ্রামে এসে কিছুদিন পড়ার সুযোগ পাই, আবার পার্বত্য চট্টগ্রামে এসে আবার পড়ার মধ্যে কিছুটা গ্যাপ হয়ে যায় এবং তারপরে বুস্টার মতনই আমিও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ঢুকি। সেখান জি জি থেকে জি আমি তারপরে আবার লালমাটিয়া কলেজেও পড়ি। জি 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 সেখান থেকে তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি আহ স্বাবলম্বী হতে চাই। আর জি জি যদি যেটা আপনারা জানেন, আমি বলবো সোশ্যাল চেঞ্জ এর উপরে আমি কাজ করছি। এবং যেহেতু জি আমি জি সেটা করতে চাই এবং তার জন্য আমার মতো মধ্যবিত্ত পরিবার থেকে যারা আসে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যারা আসে তাদের জন্য সবার আগে প্রয়োজন স্বাবলম্বী হওয়া। তো জি আমি জি যেটা অবশ্যই চেষ্টা করেছি সেটা হচ্ছে স্বাবলম্বী হবার জন্য আমি আম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিছুদিনের জন্য কাজ করি। এবং জি আপনার মানে তুমি শুনলে হয়তো বা অবাক হবে যে এখানে যে জি নওশীন আছে, আমার নাহিলা নাহিলা নওশীন। জি 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 তো জি জি নাহিলার মা, উনি আমার একজন শ্রদ্ধেয়, অত্যন্ত পছন্দের একজন আপা। জি উনারও ছোট বোন আর আমরা সমবয়সী ছিলাম। আহ মাত্র সবে মাত্র আমরা ইন্টারমিডিয়েট করে বিমানে ঢুকি এবং সেখান থেকে জি জি আমরা জয়েন করি। তো আপনার পথ চলা আহ জি জি, আমার পথ চলা শুরু হয়। এবং মুন্নি আপা আমাদেরকে, মানে নাহলার মা আমাকে অসম্ভব স্নেহ করতেন, আমাকে খুবই জি আদর করতেন। বলা যায় আমি স্পয়েলড হয়ে যেতাম যখন মুন্নি আপা সাথে কখনো ডিউটি বা ফ্লাইট করতাম। তারপর সেখান থেকে জি 2 বছর কাজ করে আমি চলে আসছি এমিরেটসে। এমিরেটস এয়ারলাইনে ঢুকি। আম, যেহেতু ইচ্ছা ছিল যে আমি সোশ্যাল চেঞ্জ চাই, আমি কিছু কন্ট্রিবিউট করতে চাই। আমি বলবো না যে আমি স্যাক্রিফাইস করছি, আমি সবাইকে এটুকুই বলবো যে আমি যেটা করি বা করছি সেটা আমার নিজের মনের আনন্দ এবং আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। জি এটাও আপা জি ইট ইজ অলসো ভেরি সেলফিশ নিড আমি মনে করি। তো তখন এমিরেটস এয়ারলাইনে ঢুকলাম এবং আমার জন্য এটা খুব ডিফারেন্ট এনভায়রনমেন্ট ছিল। কিন্তু ঢোকার জি আগে আমার বাবা আমাকে একটা শর্ত দিয়েছিলেন, যেটা হচ্ছে যে আম, যদি কখনো তুমি পড়াশোনা শেষ না করেই তুমি চলে যাচ্ছ, তুমি যদি পড়াশোনা শেষ না করো তাহলে আমি খুব কষ্ট পাবো। তো তুমি যেহেতু চ্যারিটির কাজ করতে চাও, তাই আমি এটুকুই বলবো যে আগে পড়াশোনা শেষ করবে, তারপরে তুমি কাজ করবে। তখন আমি আমার বাবাকে জি বললাম যে ফুল টাইম জব, তার মধ্যে ফ্লাইং জবের মতো এরকম একটা জব করব, জি এমিরেটস এয়ারলাইনের মতো একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন, কোনো জি অসুবিধা জি জি হতে পারে। তখন আমার বাবা বলেছিল যে আমি আমি এই ব্যাপারে তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না। তো তখন আমি এখানে জি এমিরেটস আসি প্রায় 96 নভেম্বরে। 24 বছর ধরে জি আমি এখানে। তো জি জি আসার পরে আমি 5-6 বছর, 7 বছরের মতো অলমোস্ট আমি পড়াশোনা করি এখানে। আমি লং ডিস্টেন্স স্টাডিজ করি। আম, জি আয়াটার উপরে পড়াশোনা করি। তারপরে একটি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আছে আমাদের নলেজ ভিলেজে, ইউনিভার্সিটি অফ জি লন্ডন, ওটার একটা ডিরেক্ট ক্যাম্পাস আছে। তো ওখান থেকে আমি MBA করি। করার পরেও ফ্লাইং এর সাথে সাথে আমি করেছি। এবং জি যখন আমার পড়া শেষ হয়েছে, তারপরের জার্নিটা হয়তো বা সোনিয়া তুমি জানো। জি জি আপা জি সেই দিকেই আমি খেয়াল রেখে আপনাকে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নাহিদা আপা। সেটা হচ্ছে যে একজন আপনাকে প্রথমে আমরা যে কমিউনিটিতে চিনতাম, সেটা আপনাকে আমরা চিনি হচ্ছে একজন কেবিন ক্রু হিসাবে। তো কেবিন ক্রু হিসাবে দেখলেও বর্তমানে একজন
নারী উদ্যোক্তা হিসাবে দেখতে পাচ্ছি আপনাকে। তো এই ট্রানজিশনটা কিভাবে বা কেন হলো সেই বিষয়ে আপনি অলরেডি বলেছেন, আপনার বাবার কথা বলেছেন যে আপনি ছোটবেলা থেকেই আপনার ওই ওই ধরনের একটা নেশা ছিল বা করতে চেয়েছেন সবসময়। তো সেই সেই ব্যাপারে যদি আমাদের সাথে একটু একটু শেয়ার করেন আর কি। Sure. আমার দাদা বাড়ি হচ্ছে হলো জামালপুরের। অনেকে হয়তো বা চিনবেন, এক সময় একটা আহ, জায়গা ছিল, সেটাকে বলা হতো বাহাদুরাবাদ ঘাট। এটা কাইন্ড অফ পোর্ট, যেখানে ট্রেন স্টেশন ছিল, যেখানে ট্রেডিং হতো, যেখান জি থেকে জি বিভিন্ন পেরিশেবল যেমন র মেটেরিয়াল এখান থেকে ওখানে যাওয়া, শাকসবজি, অনেক জি ধরনের জি ট্রেডিং ওখানে হতো। তো জি আমি, আমার বয়স যখন 11 বছর বয়স, হ্যাঁ 11 বছর, তখন আমি জানতে পারলাম যে আমার দাদা বাড়ি তো ওই বাহাদুরাবাদ ঘাটের ওখানে একটা জায়গাতে ছিল। ওটা এমনিও পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু স্মৃতি জি চিহ্ন হিসাবে যে ছোট্ট একটা অংশ ছিল যেখানে আমার দাদা দাদির কবর ছিল, আমার বাবা জি বললেন জি যে এবার আমাদেরকে যেতে হবে, কারণ এরপরের বছরের বন্যাতে হয়তো বা আহ, আমি আমার বাবা মায়ের কবরটাও আর দেখতে পারবো না। তো সেটা দেখা উপলক্ষে 11, সাড়ে 11 বছর বয়সী আমার বাবার সাথে গেলাম আহ জামালপুরের শেষ মাথায়। অনেকে কনফিউজ জি জি করে, এটা বোধহয় ময়মনসিং এর সাথে না, এটা একদম শেষ মাথায়, যেখানে যমুনা নদীর তীরে। এবং প্রতি বছর সেখানে প্রায় বন্যা হয়। জি হাজার হাজার মানুষ সেখানে আহ আশ্রয়হীন অবস্থাতে আছে এখন পর্যন্ত, আজ অব্দি জি আছে। যে সমস্ত জি মানুষদের জি বাড়ি 20 বছরে ভাঙেনি, তাদেরকে ওখানে বলা হয় যে বাহ, কি সুন্দর তারা সেটেল করতে পেরেছে। তো জি প্রতি জি 10 থেকে 20 বছরের মধ্যে ওই কোস্ট ধরে নদীর তীর ঘেঁষে আহ জমি, নদী ভেঙে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, আবার আরেক দিক থেকে নদীর মাঝখানে চর জেগে উঠতেছে, যেটা কিনা নদীর একদমই কাছে, এবং সেখানে জি সেই জি মানুষগুলো আবার আশ্রয় নিচ্ছে। তো আমার জি এসব জি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমার জি জি নানু জি বাড়ি আপা মানিকগঞ্জ হওয়াতে, মানিকগঞ্জে আমি যেতাম। খুব ভালো লাগতো। ছবির মতো গ্রাম, মানুষ, সুজলা সুফলা শস্য শ্যামলা যেটা বলা হয় সেরকমই জি গ্রাম। মানুষ জি 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 সর্ষে ক্ষেত, কখনো মানুষ কাঁচা গোল্লা দিয়ে পরোটা খাচ্ছে। তো আমার কাছে গ্রাম ছিল এরকম একটা জিনিস। জি জি পরবর্তীতে যখন বাবার সাথে গ্রামে গেলাম এবং দেখলাম যে আম, এমন একটা জায়গা যেখানে রাতে ইলেকট্রিসিটি নেই, সবাই হ্যাজাক বাতি জ্বালিয়ে সবাই সবাইকে দেখার চেষ্টা করছে, কথা বলছে। জি জি এবং জি বলতে গেলে যে ওই এলাকাতে আহ একটা ছোট্ট জায়গাতেই অনেক আলো দেখা যাচ্ছিল, এবং সেটা ছিল যেখানে আমরা আম, তখন কার জন্য থাকবার জন্য গেলাম কয়েকদিনের জন্য। জি 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 এবং জি সেখানে অন্ধকারের মধ্যে আমি দেখতে পেলাম যে চারিদিকে কেমন যেন মানুষের মানুষ দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকারে তাদের জি চেহারা জি দেখতে পাচ্ছিলাম না। এবং জি একজন দুজন না, আমরা যত আত্মীয় স্বজনরা গিয়েছিলাম, যে জায়গাটা অকুপাই করেছিলাম, আশেপাশে প্রায় জি জি শখানেকের মতো মানুষ ছিল। এবং আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে এই মানুষগুলো কারা, এরা কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছে। তখন আমার বাবা বললেন যে ও ওরা আসলে আম, খুব দুঃখজনক যে কারো ঘর বাড়ি নেই। খুবই তাদের পভার্টি লেভেল যেটাকে বলা হয়, তার মানে জি জি ওয়ে বিলো পভার্টি লেভেল। এবং এটার কারণ জি 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 হচ্ছে নদীতে প্রতি বছর ওরা নিঃস্ব হয়ে যায়। তাহলে জি আমি জি জি জিজ্ঞেস করলাম যে তাহলে ওরা কেন আমাদেরকে দেখতে আসছে, বলে কি দেখতে আসছে ভাবছে যে আমরা যদি ওদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারি। তখন আমার মনে হলো যে আমি যদিও ছোট ছিলাম, সব জি বাচ্চারা খেলাধুলা করছিল, তখন জি আমার আর খেলার ইচ্ছা হয়নি। তখন আমার মনে হলো যে ওখানেও তো অনেকগুলো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের দিকে জি তাকিয়েছে, আর ওদের সামনে আমি কি করে এত আনন্দ করব, কিভাবে এত জি 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 মজার মজার খাবার খাবো। তো 2 দিন 2টা দিন আমি খুব মন খারাপ করে একা একা গ্রামে ঘুরে বেড়ালাম। এবং আমি সবার সব মানুষদের সাথে দেখা করতে গেলাম, আশেপাশে মানুষ কেমন করে থাকে, এবং তখন মানুষের যে জীবন যাত্রা দেখলাম, দেখার পরে ওটা আমার জন্য খুব জি শকিং ছিল। এবং জি জি যখন ঢাকায় ফিরে এলাম, তখন আমার বাবার সাথে আমি খুব অনেক মন খারাপ করে তার সাথে অনেক রাগারাগি
করেছি, বলা চলে ছোটবেলায় জেদ করেছি। আমি বললাম যে জি তুমি জি কেন জি আমাদের এত ঘর বাড়ি এত সুন্দর, কেন আমাদের টেবিলে এত খাবার, কেন আমার এত জামা কাপড়, আর যেখানে ওখানে ওদের ওই বাচ্চাদের গায়ে কাপড় নাই, ওরা খেতে পারে না, ওরা আমাদের দিকে তাকায় ছিল যে আমরা খাবার শেষ হয়ে গেলে আমাদের খাবার, আমাদের উচ্ছিষ্ট খাবার খাবার জন্য তারা দাঁড়িয়ে আছে। এটা কি ঠিক? এটা তো অন্যায়, এত বড় অন্যায় তোমরা কেমন করে করছো? তখন আমার বাবা আমার সেটা অবস্থা কত দেখে বছর ছিলেন আপনার? আপনার তখন বয়স কত ছিল? এই আমার তখন ফিলটা এটা সাড়ে যে হয়েছে, এটা তো আসলে একটা নর্মাল কোনো বাচ্চার সচরাচর হয় না। তো এটার জন্য আপনাকে আমার খুবই মানে আদর লাগছে যে এই ব্যাপারটা আসলে সবার ভিতরে গ্রো করে না পা। তো তখন কত বছর ছিল আপনার? আমার তখন এক্স্যাক্টলি 11.5 বছর বয়স ছিল, এবং ক্যাডেট কলেজে আচ্ছা, ঢোকার ঠিক আগে আগের ঘটনা। আগ তো মুহূর্তে, আচ্ছা আচ্ছা। তো তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে মা তুমি জি নিজের আপা। যোগ্যতা অর্জন করো, আমার আমার খুবই ক্ষুদ্র ক্ষমতা, আমি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যতটুকু করার আমি আমার পক্ষ থেকে করেছি, তুমি যখন জি বড় হবে তখন আমি তোমার সাথে সবকিছু বলবো, কিন্তু এখন তোমার সেই বয়স হয়নি, কিন্তু তুমি যেহেতু এই ইচ্ছা করেছো আমি তোমাকে সবসময় সাপোর্ট দিব, কিন্তু সবার আগে নিজের যোগ্যতা অর্জন করো। তখন থেকে জি আমি জি সিদ্ধান্ত জি নিয়েছিলাম যে আমি ফিরে আসব, আমি কিছু করার চেষ্টা করব। এইভাবেই আমার যাত্রা শুরু হয় আর শুরু হলো। তো কি ধরনের অ্যাকচুয়ালি চ্যালেঞ্জের মুখোমুখি হন আপা যখন এই ধরনের কাজের মধ্যে আপনি আছেন? জি চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে প্রথম প্রথম আমি আত্মীয় স্বজনের সাথে যেতাম, এবং একইভাবে সবাই পিকনিক করে 2 দিন পরে চলে আসতো, কিন্তু জি আমি জি জি আবার সেই স্মৃতিটা নিয়ে আমার জন্য আমি খুব ট্রমাটাইজ থাকতাম আর কি। যেমন জি ম্যাট্রিক জি জি দেবার পরে সবাই বেড়াতে যায় বিভিন্ন জায়গাতে, জি জি আমি গিয়েছিলাম সেখানে, কারণ আমি যেহেতু প্রমিস করেছিলাম নিজের কাছে যে আমি সেখানেই যাব। যাবো। তো জি যাবার পরে দেখলাম যে সবাই আনন্দ করে চলে আসছে, কিন্তু এই মানুষগুলো আবারও আমার দিকেই তাকিয়ে আছে। তো জি 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 চ্যালেঞ্জেস তো সেটাই অনেক সেটাই। কিছু, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হ্যাঁ হচ্ছে সেখানকার জি নদী, নদী বহতা যেটাকে বলা হয়, নদীর যে স্রোত, পারিপার্শ্বিকতা নদীর সোজা কথা। যে পারিপার্শ্বিকতা, মানে আম, এই নদীটা সমুদ্রে মিলেছে, এবং এই নদী এত খরস্রোতা নদী যে সেখানে বলতে গেলে সমুদ্রের মতনই ঢেউ এবং এরকম হয়। তো জি 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 পরিস্থিতি এবং আম, এই মানে আহ, পরিস্থিতিটা একদমই মানুষের অনুকূলে না থাকাতে মানুষের জীবন যাতে, আমরা যেমন এক একটা স্টেজে এক এক ভাবে জীবনে উন্নতি করি, যে জি ঠিক আছে এখন জি আমি ক্লাস 7-এ পড়ি, আগামী বছর আমি ক্লাস জি 8-এ পড়বো, কিন্তু ওরা জি 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 সবকিছু হারিয়ে ঘুরে ফিরে আবার কিন্তু ক্লাস 1-এ ফেরত আসছে, বা তার চেয়েও জি জি কম। জি তো সেটা ছিল, শিক্ষা ছিল সবচেয়ে বড়, এবং এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই জি 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 মানুষগুলো এমন, যদিও আমাদের বাংলাদেশে এখন আম, নতুন আইন হয়েছে যে সমস্ত প্রাথমিক স্কুল বাচ্চাদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি, কিন্তু জি তারপরও এই জি বাচ্চাদেরকে এনকারেজ করা যে তোমরা আসো পড়াশোনা করো, এবং হুম হুম এখানে হুম পড়াশোনা করলে নিজের জীবনে তুমি উন্নতি করতে পারবে, মানুষের জি জি আপা জি আহ জি সেই সেই জিনিসটার সচেতনতা তাদের বাবা মায়েদের মধ্যে তৈরি করা, বা পারিপার্শ্বিক অবস্থাকে মাঝে মাঝে তৈরি করাটা একটা চ্যালেঞ্জ। তার মাঝে আরো একটা ব্যাপার বলা চলে যে আহ ধরেন সবকিছু হারিয়েছে, যে তার তো চলতে হবে, তার খেতে হবে, সে হ্যাঁ বাচ্চাকে হ্যাঁ স্কুলে সেটাই। না পাঠিয়ে হয়তো বা সে চাষাবাদ করতে গেল, সেখানে তার বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেল। এবং আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আম, সেখানে শিক্ষার অভাব, যেটাকে বলে হয় অ্যাডাল্ট এডুকেশন, সেটারও অভাব আছে। এবং আমরা যদি জি 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 শিক্ষার অভাব থাকাটা মানে এই না যে পুঁথিগত শিক্ষায়, আমাদের জি জি ব্যবহারিক শিক্ষাটাও আরো অনেক বেশি জরুরি, যে কিভাবে আমাদের জীবনযাত্রা হওয়া উচিত আজকে এই করোনা কালীন সময়ে। জি আহ তাদের সচেতনতাটাও তৈরি করা, সেটাও একটা শিক্ষার অন্তর্ভুক্ত। তো সেই এভাবে করে চ্যালেঞ্জ অনেক কিছুই আছে, বাট আমি মনে করি যে সেই গানের জি মতো আমরা করব জয়, জয় একদিন, এটা সেটাই আমার সেটাই। বিশ্বাস। জি আপা, তো অনেক আসলে আপনার কথা আমি শুনতে গেলে আমার মনে হয়
এই পুরা শো শেষ হয়ে যাবে। মানে আপনার এত এত অবদান, সত্যি আপা অনেক কিছু করেছেন। আপনার এই ব্যাপারটা আসলে আমি সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করি। তো আরো শুনবো আপনার কাছে আপা, আবার আসছি ফেরত। আমি এখন যেটা আপনাদের দর্শক মন্ডলী, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিছু মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি, যাদের জন্য হয়তো আজকে আমাদের আয়োজনটা সম্ভব হয়েছে। তারা হচ্ছেন মাল্টিনেট এক্সচেঞ্জ, আল জাহের পেইন্টিং অ্যান্ড জিপসাম ডেকোর, 4 স্টার কোম্পানি, SGC কোম্পানি এবং আল আইন ট্রেডিং। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর এই প্রোগ্রামটাকে উপহার দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য। তো আমি এখন চলে যাব নাহেলার কাছে। নাহেলার সাথে যেখানে ছিলাম সেটা হচ্ছে, নাহেলা আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে সাংবাদিকতা পেশায় একজন নারী কি কি রকমের সমস্যায় পড়তে দেখা যায়, বা আপনি দেখেছেন যে এই ধরনের সমস্যায় পড়তে হয়েছে যখন সাংবাদিকতা করতে গিয়েছিলেন। থ্যাংক ইউ সোনিয়া আপু ফর দ্য কোয়েশ্চেন। জি 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 আমি মনে করি একটা নারী হিসাবে জার্নালিজমে ইনভলভ হওয়া বাংলাদেশে অনেক রকমই চ্যালেঞ্জেস ফেস করতে হয়, কিন্তু জি একটা যেটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ হচ্ছে যে একটা নিউজ পিস সামনে নিয়ে আসার জন্য অনেক দেখা যাচ্ছে যে একটা জি জি নিউজ কালেক্ট করার জন্য অনেক জায়গায় যেতে হয়। হ্যাঁ, জি জি অনেক জি সময় জি অনেক রাতে যেতে হয়। সো জি 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 নিউজ কালেকশন অ্যান্ড রিপোর্টিংটা স্পেশালি আমি মনে করি নারীদের জন্য, স্পেশালি বাংলাদেশের মতো একটা দেশে যেখানে উইমেন সেফটি একটা বড় ইস্যু, জি এখানে জি জি পার্সোনাল সেফটি অবশ্যই। একটা মানে বিশাল কনসার্ন। এটা একটা জি বড় জি 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 চ্যালেঞ্জ। জি আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে এটা খালি নারীদের ক্ষেত্রে না, এটা এটা একটা কমন চ্যালেঞ্জ সকলের ক্ষেত্রে আসলে, বিটুইন। হ্যাঁ। জি জি। আম, আরেকটা যেটা কমন চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক রকমের সেন্সিটিভ নিউজ পিস আছে, যেসব দেখা যাচ্ছে যে অনেকের স্বার্থের বিরুদ্ধে যখন যায়, তখন জি জি একটা একটা ভয় কাজ করে একটা জি জার্নালিস্টের জি 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 ভিতরে, জি যে এটা কি একটা হ্যারাসমেন্ট বা থ্রেট হিসাবে জি এটা জি কি জি 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 একটা কনসিকুয়েন্স হুম, হতে পারে কিনা। তো ওইটা একটা চ্যালেঞ্জ। সো একটা নিউজ রিপোর্ট করার আগে বা একটা নিউজ লেখার আগে, পাবলিশ করার আগে জি জার্নালিস্টের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, করতে এডিটর হয়, জি জি কে অনেক কিছু সেটাই। চিন্তা ভাবনা করতে হয়। সো এই দুইটা চ্যালেঞ্জ আই থিঙ্ক ইজ সাম অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ইন জার্নালিজম ইন বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বলেছেন নাইলা। নারীদের কমিউনিটি বা সমাজে অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায় বলে আপনার মনে হয়? Um, আমি মনে করি এখন যদি আপনি বাংলাদেশে দেখেন যে এখন আসলে লেখাপড়া হোক বা বিভিন্ন পেশায় দেখা যাচ্ছে নারীরা এগিয়ে আসছে, জি জি পার্টিসিপেশন ইজ ইনক্রিজিং। সো এটা জি 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 খুবই একটা মানে পজিটিভ নিউজ ফর আওয়ার কমিউনিটি অ্যান্ড আওয়ার কান্ট্রি। জি বাট আমি মনে করি যে নারীদের ইনভলভমেন্ট কমিউনিটিতে ইনক্রিজ করার জন্য আসলে এডুকেশনের কোনো বিকল্প নেই। জি হ্যাঁ, জি সো অবশ্যই আমরা অবশ্যই। যদি আমাদের প্যানেলে দেখি, নাহিদা আপু, বুশরা আপু, সোনিয়া আপু, সবাই থ্রি ভেরি অ্যাকমপ্লিশড ওমেন। জি জি আমরা সবাই আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস এন্ড ট্রেনিং, এটার মাধ্যমে আমরা একটা সোশ্যাল পজিশন অর্জন করতে পেরেছি। তো জি জি এডুকেশনের বিকল্প আসলে নেই। আর এখানে ডেফিনেটলি থ্যাঙ্কস টু আওয়ার প্রাইম মিনিস্টার ফর উনি উনি জি অবশ্যই। মেয়েদের শিক্ষা, স্পেশালি জি উচ্চ জি শিক্ষা, আমি মনে করি অনেক এনকারেজ এন্ড সাপোর্ট করছেন। হ্যাঁ, এখন প্রাইমারি জি 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 এডুকেশন ইজ ইউনিভার্সাল ইন বাংলাদেশ, সো দিস ইজ ভেরি ভেরি গুড নিউজ ফর আস। সেটাই বাট সেটাই, যেটা আমরা বাট কিছুক্ষণ আগে নাহিদা আপনার কাছ থেকে শুনেছি যে গ্রাম এক্স্যাক্টলি বাংলাতে যে অবস্থাটা। জি এক্স্যাক্টলি। বাট তাও আমি মনে করি যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থায় অনেক কাজ করার এরিয়া রয়েছে, এখন অনেক জি জি, কাজ করা বাকি আমাদের, সো দ্যাট আরো মেয়েরা যেন এডুকেশনে ঢুকতে আরো পারে, হ্যাঁ এগিয়ে আসতে পারে সেটা। এগিয়ে আসতে পারে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা টু ইনক্রিজ উইমেন্স এডুকেশন অ্যান্ড ইনভলভমেন্ট, আই থিঙ্ক ইজ ফ্যামিলি সাপোর্ট।
হ্যাঁ, জানি পারিবারিক স্যার, সহযোগিতা। অবশ্যই অবশ্যই, জি জি তো আমার পার্সোনাল লাইফেও আমার বাবা, আমার মা, হ্যাঁ, ওনারা they supported me a lot. They encouraged me to pursue an education. আমি ছোট জি জি থাকতেই মানে এডুকেশনকে সবসময় প্রায়োরিটাইজ করা হয়েছে। সো জি জি আই থিঙ্ক একটা স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে একটা নারীর ফ্যামিলি সাপোর্ট, মা হোক, বাবা হোক, ভাই বোন, হ্যাঁ, অথবা জি জি এক্সটেন্ডেড জি ফ্যামিলি, জি তাদের সাপোর্টটা খুবই জরুরি। অবশ্যই যেখানে অবশ্যই, জি ডেফিনেটলি এখন আমাদের দেশে সোশ্যাল মাইন্ডসেটের একটা চেঞ্জের এখনো ব্যাপার রয়েছে জি এটা, জি but I do think the social mindset is changing, জি জি which is a very good news, and জি this is মানে a very hopeful, মানে I think our future is very bright, but আমাদের মাইন্ডসেটের এখনো অনেক চেঞ্জ করার অনেক জায়গা রয়েছে আমি মনে করি। জি 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 সেটাই সেটাই। তাহলে খুব সুন্দর, অসাধারণ। আপনার সর্বশেষ প্রশ্ন আমার যেটা জানতে চাই, বা আমরা আগেও যেগুলো শুনেছি, এখন একটু সংক্ষেপে শুনতে চাচ্ছি যে পরবর্তীতে কি করতে চান, আসলে কি কি করবেন? আমি আসলে অ্যাজ ইউ নো আমি এখন পাবলিক হেলথে আমি আমার পিএইচডি করছি ফ্রম জি 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 ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ইন কানাডা। তো জি পাবলিক হেলথ ইস্যুস নিয়ে আসলে আহ, জনস্বাস্থ্য নিয়ে আই থিঙ্ক বাংলাদেশে কাজ করার এখনো অনেক অনেক এখনো অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, জি আপনি জি যদি জি দেখেন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, জি প্লাস্টিক জি পলিউশন ইত্যাদি। জি তো জি জি আমার পার্সোনাল যেটা উইশ, হ্যাঁ, আমি যেটা পার্সোনাল অ্যাম্বিশন যেটা হচ্ছে ইনশাল্লাহ আমি যদি আমার পিএইচডি সুন্দরভাবে কমপ্লিট করে আমি আহ, চাই দেশে ফিরে আমি জি কোনোভাবে মেবি আমার পাবলিক হেলথ গবেষণার মাধ্যমে কোনোভাবে ছোটখাটো ভাবে আমি কন্ট্রিবিউশন যদি করতে পারি বাংলাদেশি সোসাইটিতে, তাহলে আই থিঙ্ক মানে দ্যাট উড বি গ্রেট। তো আমার আমার লক্ষ্য ওইটাই যে ইনশাল্লাহ আমি আমার এডুকেশনের মাধ্যমে, আমার ট্রেনিং এর মাধ্যমে, আমার গবেষণার মাধ্যমে আহ, কয়েক মানে ইম্পর্টেন্ট পাবলিক হেলথ ইস্যুস যেসব আছে এগুলো একটু হাইলাইট করা, সো দ্যাট জি জি আমাদের জি পলিসি চেঞ্জ হোক বা মিডিয়া অ্যাটেনশন যেন আরো এসব ইস্যুস যেন আরো অ্যাটেনশন পায়, যেসব ইস্যুস জি এখন জি মেবি এত অ্যাটেনশন পাচ্ছে না। পাচ্ছে না, জি জি। তো ধন্যবাদ নাহিলা, আপনার প্রতি আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হলো, এবং আমি আশা করি আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করুন এবং আমাদের সঙ্গেই সবসময় থাকবেন, এবং আমাদের দেশকে সবসময় সাহায্য করতে পারবেন, সেটা আমাদের আশা থাকে। Thank you, Sonia Poo, and thank you, Shadhin Desh TV, for inviting me. And Nahida জি Poo and Bushra Poo, very nice meeting you. And the stories are very inspirational. And it was very সেটাই, nice জি meeting you. জি। সেম হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গেই থাকেন আপনি। আমি এখন চলে যাব মিস বুশরা আনোয়ারের কাছে। আমি ওনার সাথে কথা বলছিলাম, তো এখন আমি আবার ওনার কাছে চলে যাচ্ছি। বুশরা, আপনি আছেন? হ্যাঁ, আছি সোনিয়া। আচ্ছা। তো বুশরা, আমার পরবর্তী যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে যে কাজের স্বীকৃতি স্বরূপ যে অ্যাওয়ার্ডস গুলি আপনি পেয়েছিলেন, তখনকার অনুভূতি সম্পর্কে যদি আমাদেরকে কিছু শেয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাওয়ার্ড পেলে তো অবশ্যই ভালো লাগে, বাট আমার কাছে যেটা অবশ্যই, মনে হয় অ্যাওয়ার্ড আসলে পার্সোনাল অ্যাওয়ার্ড হলেও এটা আসলে একটা গ্রুপ কিংবা একটা টিমের অ্যাচিভমেন্ট। আমি নিজেকে জি ভাগ্যবান মনে করি যে জি আমি ওরকম সুযোগ পেয়েছি, জি জি ওরকম কোম্পানিতে কাজ করার, মানুষের সাথে কাজ করার, প্রজেক্ট জি করার, জি 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 যে এই সুযোগগুলো আমাকে মানে প্রফেশনাল লাইফে এই অ্যাচিভমেন্টটা দিয়েছে। আমরা জি যদি মানে বাংলাদেশি হিসেবে আমরা যেখানে আমাদের মৌলিক চাহিদাই ঠিক মতো মানে পূরণ হয় না, যেখানে নিপা আপা জি মানে ওনার সাথে তো তুলনা করাই মানে ইম্পসিবল, মানে উনি যা করছে, মানে অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের যে আম, সামাজিক অসামঞ্জস্যতা, মানে হুম হুম যে হুম হুম। ইনইকুয়ালিটি, ওইটা যতদিন জি জি অবশ্যই ঠিক না অবশ্যই। হবে, আর হুম ওইটাই হুম ছোট হুম। ছোট স্টেপে স্টেপে করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। উপায় সেই নেই, জি জন্য জি মানে নিপা আপার মতো এরকম একজন মানুষের সাথে এখানে থাকা খুবই সৌভাগ্যের কথা, আর উনি যা করছে আমাদের কমিউনিটির জন্য। আর আমি মনে অবশ্যই, করি ওখান থেকে আনবিলিভেবল। শুরু করতে জি হবে, কারণ আমরা জি হয়তো জি জি ভাগ্যবান, ওভাবে অবশ্যই। আমাদের সুযোগ হয়েছে যে আমরা এটা করতে পারছি। সো এটা আমাদের ছোট একটা মানে স্টেপ, তুমি যেটা বললে জি জি প্রথমে,
যে জি জি এখানে জি হয়তো বাঙালি হিসেবে আমাদেরকে চেনেই খুব মানে লেবার ক্লাস বা ওইভাবে, সো আমাদের ওই ধারণাটা মানুষজনের বদলাতে হবে, হুম আর হুম এই হুম। ছোট ছোট স্টেপ নিয়ে করতে হবে। সেটাই তো হ্যাঁ, সেটাই। সো ওইখান থেকে আই ফিল প্রাউড, বাট মানে এটা তুলনায় ওরকম কিছুই না। তারপর আমি মনে করি যে সবার জায়গায় যে যার মতো করে সাকসেসফুল হয়েছে, তবে আমরা ডেফিনেটলি আপার মতো করে চিন্তা করা সবার জন্য আমার মনে হয় না সেটা সবাই সব এভাবে সম্ভব চিন্তা না। করে। হ্যাঁ সেই। তো বুশরা, আমি জানতে চাচ্ছি যে মা বাবার অবদান কিরকম আপনার, অনুপ্রেরণা আসলে কে জগিয়েছে, মা বাবা নাকি অন্য আরো কেউ আছে আপনার, যে আপনার না, অবশ্যই মা সাকসেসফুলের বাবা। পিছনে? হ্যাঁ, আমি যেটা বললাম, আমার বাবাও একজন প্রকৌশলী ছিলেন। আমার বাবা জি জি মেরিন একাডেমিতে, আমার বাবা অ্যাকচুয়ালি একজন ক্যাডেট, সে জি 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 ফৌজদারহাট ক্যাডেট কলেজের জি প্রথম জি জি ব্যাচ। সো জি মানে ওই দিক থেকেও আমি অনেক প্রাউড জি আব্বাকে জি নিয়ে। অবশ্যই তারপরে অবশ্যই। আব্বু তোমার মেরিন একাডেমি, বাংলাদেশে মেরিন একাডেমি থেকে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। সো ওইখান থেকে আব্বু জাহাজে অনেক কাজ করেছে। সেখান থেকে অ্যাকচুয়ালি আমার মানে জন্ম হয় বিদেশে, সো ওখান থেকে আমার জি জি মানে ওইভাবেই হয়ে উঠে মানে উপায়টা যে আচ্ছা ওখানে যাওয়া, ওখানে আচ্ছা। গিয়ে পড়ালেখা করা। তো জি জি ওদিক জি থেকেও আমি মানে কাইন্ড অফ সৌভাগ্যবান যে আমার ওই সুযোগটা হয়েছে গিয়ে ওখানে অবশ্যই বুশরা। উচ্চ শিক্ষা নেওয়ার। আর আমার আম্মা সবসময় একজন হাউসওয়াইফ ছিলেন, জি জি বাট মানে আম্মুর শিক্ষা তো মানে ওইটা কর্মেই বোঝা যায়। জি 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 তো বাবা অবশ্যই মা অবশ্যই 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 মানে সবচেয়ে ইন্সপায়ার অনুপ্রেরণা করেছে আমার, হ্যাঁ, সবসময় ইন্সপায়ার। আপনাকে। জি। তো আমি আমি একটু ছোট করে জিজ্ঞেস করি যে অ্যাওয়ার্ডটা আসলে কিসের ছিল, কিসে পেয়েছিলেন অ্যাওয়ার্ডটা, যেটা অ্যাকচুয়ালি পেয়েছিলেন? অ্যাওয়ার্ডটা রিসেন্টলি 2019-এ যেটা পেলাম, ওটা ছিল জি ইলেকট্রিক। আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি ওটা হচ্ছে জি 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 কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। জি জি সো জি এখানে অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার, জি সো এই জি 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 এই অ্যাওয়ার্ডটা প্রায় 13-14 বছর ধরে চলছে। কনস্ট্রাকশন উইকলির এখানে একটা ম্যাগাজিন, আইটিপি আচ্ছা আচ্ছা ম্যাগাজিন আচ্ছা। আছে, জি ওরা এটা পরিচালনা করে। তো আচ্ছা এখানে আচ্ছা বিভিন্ন কোম্পানি থেকে, সংস্থা থেকে সবাই নমিনেশন দেয়। আচ্ছা তারপর ওখান থেকে আচ্ছা। সিলেক্ট হয় প্রতি বছরের কাজের উপর ভিত্তি করে, আহ, জি মানে কে কি করেছে ওইটার এভিডেন্স দিতে হয়। ওখানে আরো অনেক কিছু, মানে শুধু কাজের ব্যাপারেই না, আরো কমিউনিটির সাথে জড়িত থাকতে হয়। বিভিন্ন আচ্ছা আচ্ছা। আহ, মানে টক কিংবা সেমিনার এগুলাও মাঝে মাঝে করতে হয়। করতে তো হয়, এদিক জি জি থেকে হ্যাঁ, সেটাই। মানে আরো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, শুধু কাজের উপরই বেসড না। আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ, তো ওখানে খুব 2019-এ আমি পেলাম। তো যেটা আচ্ছা বললাম আর কি, বুশরা, আমার আপনার সৌভাগ্য। জন্য হ্যাঁ, শুভেচ্ছা রইলো। এটা একটা ধন্যবাদ বিশাল সোনিয়া। প্রাপ্য জীবনে, মানে এরকম একটা বিদেশের যা মাটিতে এ ধরনের, আমি মনে করি যে বাংলাদেশি নারী হিসাবে এটা একটা বিশাল প্রাপ্য। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি ছোট করে একটু বলতে চাচ্ছি যে আমাদের আজকের এই স্বাধীন দেশ টিভির লাইভটায় সঞ্চালনায় রয়েছি আমি সোনিয়া সামিয়া, সার্বিক পরিচালনায় রয়েছে মাহবুব হাসান হৃদয়, এবং আমাদের লাইভটার যে টেকনিক্যাল সাইডটা দেখছেন উনি হচ্ছেন মহিউল করিম আশিক। তো যাই হোক, আমি আবার চলে যাব আমার গুণী আপাদের সঙ্গে কথা বলার জন্য। তো নেক্সট প্রশ্ন আবার বুশরাকে, সেটা হচ্ছে নারীদের কমিউনিটি বা সমাজে অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায় বলে তুমি মনে করো? আসলে যা বলার মনে হলো নাহেলাই বলে দিয়েছে। আমি মানে এর চেয়ে বেশি যেটা বললো, যে ছোট করে আসলে বলতে পারো এক হ্যাঁ, লাইন আর কি। শিক্ষার কোনো বিকল্প নেই। আর আমাদের অবশ্যই অবশ্যই। পারিবারিক যে সাপোর্টটা, জি কারণ আমি যেটা বললাম, আমাদের দেশের পক্ষে আমার যেটা মনে হয় যে আমাদের এই অসামঞ্জস্যটা কমাতে হবে, এবং জি 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 নারী শিক্ষা ওখান দিয়েই শুরু। যে আমাদের দেশে পপুলেশন অনেক, এবং আমার মনে হয় যে নিম্ন মধ্য মানে লোয়ার ক্লাস, যে ওখানে আসলে এত পপুলেশন আর ওখানে শিক্ষাটা হ্যাঁ নেই। সেটাই। তো জি ওখানে জি জি যদি মেয়েরা কিংবা নারী, মা যাই হোক, মানে যদি আরো একটু সচেতন হয় এবং শিক্ষার মূল্যটা বুঝে যে এভাবে বুঝে, করে জি জি আগাতে হবে, দ্যাট ইজ দ্য ওয়ে টু গো।
আর ওখানে মেয়েদেরকেই তো আসল মানে স্টেপটা নিতে হবে। তো ওখান থেকে প্রথম থেকে একদম ছোট কাল থেকেই শুরু করতে হবে, একদম নিচু স্তর থেকে শুরু করতে হবে, ওখানেই শিক্ষাটা পৌঁছাতে হবে। হ্যাঁ, আমি সংক্ষেপে বললাম এখন। হ্যাঁ হ্যাঁ তো এমনি ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি শেয়ার করতেন বুশরা, কি করার পরিকল্পনা আছে? আমার ধারণা এই করোনার সময় এখন আমাদের সামনে একটা খুবই চ্যালেঞ্জিং সময় আসছে, হয়তো কোনো এক সময় ভ্যাকসিন বের হবে, তারপরে যে আবার অ্যাডপ্টেশনের ব্যাপারটা আসবে। আমার ধারণা একটা বিশাল চেঞ্জ আসছে সবকিছু, সব ধরনের ইন্ডাস্ট্রি বলো, সব ধরনের ক্ষেত্রে। সো ওইটার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, এন্ড সেটাই পরিকল্পনা। দেখা যাক কি চ্যালেঞ্জিং সময় আসছে। আর যেটা আমরা দেখলাম যে আমরা আসলে মানুষ হিসেবে অনেক অ্যাডাপ্টেবল, সবকিছুতেই মানিয়ে যেতে পারি। হ্যাঁ, আর যেটা প্রথমে মনে হয়েছিল যে একটা খুবই এই ধরনের সিচুয়েশন কেমন করে হ্যান্ডেল করব, আমার ধারণা আমরা সবাই ওটা হ্যান্ডেল করেছি অনেক ভালোভাবে। হ্যাঁ, সো আর একটা সময় আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সরি বুশরা, বুশরা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার জন্য অনেক দোয়া রইল আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। তো আমরা একদম লাস্ট আমরা চলে যাব আমাদের নাহিদা আপার কাছে, যে নাহিদা আপা আপনাকে কি ধরনের চ্যালেঞ্জের, ওটা অলরেডি আমরা শুনে ফেলেছি হয়। তো লাস্টে আমি যেটা আপনার লাস্ট প্রশ্ন আমার যেটা, সেটা হচ্ছে প্রবাসী নারীদের কমিউনিটি বা সমাজে অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায় বলে আপনি মনে করেন? আমাদের সাথে যদি একটু ছোট করে শেয়ার করুন, আমরা একদম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আসলে। প্রবাসী নারীদের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে যেহেতু আমি আমার চ্যারিটি রিলেটেড ব্যাপার নিয়ে আমি এত বেশি ব্যস্ত থাকি, এবং এই ব্যস্ততা আমার যেহেতু ভালো লাগার আনন্দ যোগায়, আমি খুব বেশি রকম সব জায়গাতে সোশ্যালাইজ করতে পারি তা না, কিন্তু আমি সাংঘাতিক ভাবে অবজার্ভ করি যে আমাদের মহিলাদের অংশগ্রহণ। আমি বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বলতে পারবো, যেহেতু আমি এখানে এয়ারলাইনে কাজ করতাম। এয়ারলাইনে এখানে যে সমস্ত মেয়েরা আছে তারা খুবই সুন্দরভাবে এবং সম্মানের সাথে এয়ারলাইনে কাজ করছে। সেটাকে বলা চলে এমিরেটস এয়ারলাইন, ফ্লাই দুবাই বা এয়ার আরাবিয়াতে যে সমস্ত বাঙালি মেয়েরা আছে। আরেকটা প্ল্যাটফর্ম যেটা আমি বলবো যে আমি যেহেতু ক্যাডেট, মানে সৌভাগ্য হয়েছিল ক্যাডেট কলেজে পড়াশোনা করবার, এবং সেই সুবাদে ক্যাডেট কলেজ যে প্ল্যাটফর্মে যে নারীরা আছে, শুধু ক্যাডেট বলে না, যে সমস্ত পুরুষ ক্যাডেট আছেন তাদের যে স্ত্রীরা, তার মধ্যে আমি তোমাকে ইনক্লুড করছি, যেহেতু তোমার হাজবেন্ড আমাদের একজন শ্রদ্ধেয় ভাই। তো সকলের স্ত্রীদের এবং এবং বাকি আমরা যারা ক্যাডেটরা আছি, মেয়েরা আছি, তাদের যে পার্টিসিপেশন বিভিন্ন সময়, সেটা সত্যি প্রশংসা করবার মতো। বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটেবল ড্রাইভে আমি তোমাদেরকে অংশ নিতে দেখেছি। আমার যে চ্যারিটি ফাউন্ডেশন, নাহিদা খান ফাউন্ডেশন, এখানে এখন পর্যন্ত আমি কোনো ইনস্টিটিউশনালি বা অফিসিয়ালি কোনো ডোনেশন গ্রহণ করিনি, কিন্তু এর মাঝে আমাকে বলতে হবে, যেহেতু বুশরা এখানে আছে, বুশরা, তারপরে আমাদের নাহেলার বাবা মা এবং আরো অন্যান্যরা যারা আছে এখানে, তাদের পার্টিসিপেশনটা, ব্যক্তিগত পার্টিসিপেশন, আমার পরিবার, আমি যেহেতু তাদেরকে আমার বন্ধু এবং পরিবারের সদস্য মনে করি, সেটা সত্যি প্রশংসার যোগ্য। আমার নিজের কাজেও তারা অনেক এই মানুষগুলোর জন্য বিভিন্ন বিপদে আপদে এগিয়ে এসছে। আবার এটা ছাড়াও অন্য প্ল্যাটফর্মে, যেমন আমাদের ব্যাংকে কাজ করেন যারা, অন্যান্য সেক্টরে যারা কাজ করেন, সেখানেও তাদের স্ত্রীদেরও একটি দুটি অনুষ্ঠান বা আমি তাদের গল্প শুনেছি বিভিন্ন জায়গাতে পার্টিসিপেশন, আমি মনে করি তার প্রশংসার যোগ্য, অবশ্যই তার প্রশংসার যোগ্য। এবং আমি আরো দেখেছি, যেহেতু আমি এই জিনিসগুলো খুব চোখে পড়ে, আমার মনে হয় যে কানেক্টিং দ্য ডট, পৃথিবীতে কোনো দেশ, কোনো জাতি বা কোনো পরিবার উন্নতি করা তখনই সম্ভব যখন ডট গুলো কানেক্টেড হয়, এবং সেই ডট গুলোর মধ্যে কে কোন কি ধরনের সামাজিক অবস্থায় তার অবস্থান, এবং আরেকজন যে আমার বাড়িতে আমাকে সাহায্য করছে
পারিবারিক কাজে আমাকে সাপোর্ট দিচ্ছে জি রান্না বান্নার ক্ষেত্রে, আমরা সব উই অল আর কানেক্টেড ইন ওয়ান ডট, মানে জি 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 উইথ ডিফারেন্ট ডটস। আমরা যদি কানেক্টেড না হই তাহলে আমাদের সমাজের উন্নতি হবে না, আমাদের দেশের উন্নতি হবে এবং আমাদের পৃথিবীর উন্নতি হবে না। তো আমি যখন দেখি যে কোন একটা জায়গায় গেলাম, সেখানে গার্মেন্ট ফ্যাক্টরিতে আমাদের মেয়েরা কাজ করছে এবং তারা জি আপা সুন্দরভাবেই কাজ করছে, মান সম্মানের সাথে কাজ করছে এবং জি দেশের আপা জন্য, নিজের পরিবারের জন্য অর্থ উপার্জন করছে, আমি মনে জি করি জি তো সেটাও একটা সোশ্যাল কন্ট্রিবিউশন, দেশের জন্য জি জি কন্ট্রিবিউশন। সো অবশ্যই মেয়েরা অবশ্যই কোনো অংশেই আমাদের আপনার হ্যাঁ অবশ্যই আপা। এগিয়ে, তো মানে আসলে সবাই আপনার এগিয়ে আছে। আপনার সাথে আমি যত বলবো ততই আমার মনে হয় কমই বলা হবে, কারণ আপা আপনার সাথে অনেক কিছু শেয়ার করা আছে। তো আমি জানি আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই বিষয়ে আসলে আমার অনেক বিস্তারিত শোনার ইচ্ছা ছিল, কিন্তু ওটাও হয়তো বা আমার সময় স্বল্পতার কারণে আমি সেটুকু ইয়ে করতে পারবো না। জাস্ট ছোট্ট করে জাস্ট কিসের জন্য ইয়েটা পেয়েছিলেন অ্যাওয়ার্ডটা সেটা বলি আমি আমার অনুষ্ঠান শেষ করে দিচ্ছি আপা, কারণ আমাদের সময়ের একটু স্বল্পতা রয়েছে। এর সাথে একটু শেয়ার করেন ব্যাস। আচ্ছা, আসলে আমি যখন আমার চ্যারিটির কাজ শুরু করি তখন আমি একা করতাম এবং আমার জি বাবা শুধু জানতেন, এমনকি আমাদের জি প্রতিবেশীও জানতেন না। একটা কথা আছে না যে জি 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 কারোর জি জন্য জি কিছু করলে কাউকে জানাই করতে হয় না। তো জি আমি জি এটা জি খুব সুন্দরভাবে আমার জীবনের 13.5 বছর আমি মানুষকে না জানিয়ে এটা করতে পেরেছি, যেটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় ছিল। তো আমি এই দুবাই থেকে বাংলাদেশে যেতাম, বাংলাদেশে যে সব জিনিসপত্র প্যাক করে, কখনো অধিকাংশ সময় আমি একা একা, আমার বাবা আমাকে ট্রেনে করে, বাসে করে, ইয়েতে করে পাঠিয়ে দিতেন। আমি কখনো গাড়ি বাংলাদেশে কখনো নিজেও কেনার পক্ষপাতী ছিলাম না, যেহেতু এটা বেশ খরচ বহুল। এবং আমি মনে করি যে আমাদের প্রতিটা অর্থকে কাজে লাগানো উচিত, সেটা অবশ্যই নিজের মনের আনন্দ আছে তার অংশ বিশেষ, বাট আমার মনে হয় এটাকে আমি জি জি কনস্ট্রাকটিভ কাজে ব্যবহার করব। তো আমাদের ওই সময়কার সামাজিক ব্যবস্থা এমন ছিল যে মেয়েরা এই ধরনের কাজকর্ম করলে, একা একা গ্রামে চলে গেলে তখন মানুষ কি কিছু বলতে পারে সেটার জি কথা শঙ্কা করে আমার বাবাও কারোর সাথে এই ব্যাপারে আলোচনা করতেন না। তো এটা আমার আর আমার বাবার সিক্রেট স্টোরি ছিল। হ্যাঁ, তো আচ্ছা 13 বছরের মাথায় আমি আমার একটা খুব ঘনিষ্ঠ বান্ধবীর সাথে কিছু ছবি শেয়ার আপা, করেছিলাম। আসলে আমরা একদম গ্রামে। একদম শেষের দিকে তো ছোট্ট করে আমি আসলে এখন শেষ করে ফেলবো আচ্ছা, কারণ আমাদের সময় শিওর, স্বল্পতা। জাস্ট আপনি নো অ্যাওয়ার্ডটা প্রবলেম। কিসে পেয়েছিলেন ওটা আমাদের সাথে যদি শেয়ার করেন, এরপরে আমরা ওই একদম আমার বিদায় জানাবো আসলে আপনাদেরকে। জি sure. ও আসলে আমার ওই ছবিগুলো আমার বান্ধবী ফ্ল্যাশ নামে যে ল্যান্ডমার্ক গ্রুপের যে ফ্ল্যাশ ব্র্যান্ডটা জি জি আছে, জি জি, জি জি ওরা জি তখন অ্যাওয়ার্ড, ওরা তখন খুঁজছিল যে আমরা উই উড লাইক টু নমিনেট সামওয়ান যারা কিনে জি হিউম্যানিটেরিয়ান কাজকর্ম করে। এবং জি তখন আমার বান্ধবীকে যে ফ্রেন্ডটার সাথে আমি শুধু ছবিগুলো শেয়ার করতাম আর তেমন কারোর সাথে করতাম না, সে ওই ছবিগুলো তাদের সাথে শেয়ার করেছিল। জি তো জি জি একদিন হঠাৎ করে আচ্ছা। এসে দেখলাম যে ওনারা আমাকে সারপ্রাইজ দিলেন সো উইথ টিভি বেসিকলি ক্যামেরা এন্ড আপনার যে এভরিথিং। অ্যাওয়ার্ডটা ছিল সেটা আপনার আম, কাজের, হার্ট বোর্ড আপনার যে অ্যাওয়ার্ড ছিল। চ্যারিটির কাজের। আচ্ছা আচ্ছা জি, আপা, ওটার জন্য থ্যাংক ইউ ছিল। সো মাচ। আমি আর নো প্রবলেম। সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপা। অনেক কিছু থ্যাংক ইউ। শুনলাম, আপনার সম্বন্ধে জানলাম। তোমাকে অনেক ধন্যবাদ নিশ্চয়ই সোনিয়া, জি এবং আপা জি সবাইকে অনেক ধন্যবাদ, বুশরা, নাহেলা এবং যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন তাদের সকলকে জি আপা আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। এটা একটা সুন্দর পদক্ষেপ। ধন্যবাদ। ধন্যবাদ আপা। ভালো থাকবেন সবাই। কথায় কথায় আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষায় থাকবেন নেক্সট উইকে। শুধু দর্শক মন্ডলী, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের স্বাধীন দেশ টিভির একটি ওয়েবসাইট আছে যেটি হচ্ছে www.স্বাধীনদেশ.tv। আমাদের স্বাধীন দেশ টিভি পেতে হলে ভিজিট করুন টুইটার, ফেসবুক এবং ইউটিউবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমাদের পরবর্তী গেস্টদের দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গুড নাইট।